আচ্ছা, তো বেসিক্যালি যারা অলরেডি কাজ করতেছেন, ঠিক আছে, তো আমি তো আসলে তাদের স্ট্রেংথটা জানি না। তো আজকের আমরা যে বিষয়টার সম্পর্কে জানবো যে আসলে আমাদের আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, ঠিক আছে, অথবা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই, অথবা একটা সফটওয়্যার বানাই, আমাদেরকে এপিআই এর কাজ শিখতেই হবে, বুঝছেন? আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতে চাই, বিশেষ করে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যারা কাজ করতে চাই ডেডিকেটেডলি, ঠিক আছে, অথবা ফুল থেকে যারা কাজ করতে চাই, তাদের সকলকেই আপনার এপিআই নিয়ে কাজ করতেই হবে। ওকে, কারণ কি, এই এপিআই এর মাধ্যমে আমরা খুব সহজে ধরেন যে ডাটাগুলোকে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। তো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। ওকে, সো এপিআই এর ফুল ফর্ম হলো আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে। তো এটা যদি আমি সহজ ভাষায় যদি বুঝাইতে চাই, ঠিক আছে, সহজ ভাষায়, তো আমার যে কোনো ওয়েবসাইটের আপনার ধরে নেন দুইটা পার্ট থাকে, ঠিক আছে। আপাতত একটা হলো ফ্রন্ট এন্ড, আরেকটা কি বলেন, ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আরেকটা কি বলেন, ব্যাক এন্ড। ওকে, তো ফ্রন্ট এন্ড বলতে কি বোঝায়? তো ফর এক্সাম্পল, আমি যদি আমার এই এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, জি। ওকে, তো এটা আমরা আমাদের একটা ক্লায়েন্টের সফটওয়্যার আমরা তৈরি করতেছি, ঠিক আছে। এটা ধরেন যে আমার 7টা দেশের ক্লায়েন্ট আছে, আমাদের 7টা দেশের ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি। তো এটা একটা বড় একটা ধরেন যে সিআরএম সিস্টেম, ঠিক আছে, কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মোটামুটি আপনার মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, এরকম অনেকগুলা কান্ট্রিতে আর কি এটা রান হবে। তো এই যে দেখেন একটা ইউআই, তাই না? তো এই ইউআই তে আমার অনেকগুলা মেনু আছে, তাই না? তো এখানে কি মেনু আছে বলেন? কাস্টমার মেনু, ড্রাফট কাস্টমার, এমপ্লয়ি, ডিভাইস, এরকম বিভিন্ন ধরনের মেনু আছে, এক একটার এক কাজ। এখন দেখেন, আমি যদি অ্যাড কাস্টমারে ক্লিক করি, তো এখানে একটা ফর্ম আসছে, তাই না? সবাই দেখতেছেন? হুম, সবাই দেখতেছেন? জি। ওকে, তো সাধারণত আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিজুয়ালাইজ করানোর, ঠিক আছে, কেন আমাদের এপিআই দরকার, কিভাবে আমরা এপিআইটা কাজ করে আসলে। এটা একটা ইমপ্লিমেন্টেশন, মানে অ্যাবস্ট্রাকশন একটা আইডিয়া দিতে যাচ্ছি, ধরেন যে রিয়েল এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে। এই যে দেখেন, আপনি যখন ফর্মের মাধ্যমে ডাটা দিচ্ছেন, এই যে ডাটা দিচ্ছেন, আপনি তো একটা ফ্রন্ট এন্ড ইউজ করতেছেন, তাই না? ফ্রন্ট এন্ড ইউআই ইউজ করতেছেন। তো এই ফ্রন্ট এন্ড যখন আমরা কি করব, সেভ নেক্সট দিব, এবং ফাইনালি যখন সবগুলা ফর্ম আমরা সাবমিট করব, এখানে রিকোয়ার্ড ফিল লাগে। তো আমি যদি এখানে দেই, ঠিক আছে, এরকম যদি সবগুলা ফিল্ড আমি দেই, তারপর আমি ফাইনালি যদি সাবমিট করি, সাবমিট করার পরে একটা নির্দিষ্ট এপিআই, সবাই বলেন কি এপিআই, একটা নির্দিষ্ট নির্দিষ্ট আইপিআই। এপিআই কল হবে, ঠিক আছে।
and ওই নির্দিষ্ট এপিআই থেকে এটা পরে যাচ্ছি আমরা, বাট একটা এপিআই কল হবে। ওই এপিআই এর কিছু কাজ থাকে। ওই এপিআই কি করবে? এপিআই থ্রুতে আমার ব্যাকএন্ড সার্ভারে যাবে। ব্যাকএন্ড কোথায় যাবে বলেন? ব্যাকএন্ড সার্ভারে গিয়ে আমার কি করবে? আমার ওই যে ডাটাগুলো যে পাঠাইলাম ওই ডাটাগুলোকে ইনসার্ট করবে। ওই ডাটাগুলোকে কি করবে বলেন? ইনসার্ট করবে। ঠিক আছে? তার মানে দেখেন, ফ্রন্ট এন্ড আসলে ডিরেক্ট ব্যাকএন্ডের ভাষাটা বুঝে না, কথা বুঝছেন? সো ফ্রন্ট এন্ড কি করলো? একটা কমন ইন্টারফেস, এই যে দেখেন এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই কমন ইন্টারফেসের মাধ্যমে আপনার কি করলো? আপনার ব্যাকএন্ডের সাথে, ব্যাকএন্ডে আপনার নোড.জেএস থাকতে পারে, ঠিক আছে, যেটা আমরা এক্সপ্রেস বলি। ব্যাকএন্ডে আপনার পিএইচপি থাকতে পারে, ব্যাকএন্ডে আপনার জাভা থাকতে পারে। একটু আগে দেখলাম কমেন্টে লিখছে ব্যাকএন্ডে সে পাইথন ইউজ করছে, মানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করছে। ব্যাকএন্ডে আপনার সি শার্প থাকতে পারে, রাইট? আবার ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও ফ্রন্ট এন্ডে নর্মাল আপনি বুটস্ট্র্যাপ দিয়েও বানাইতে পারেন। আবার ফ্রন্ট এন্ডে আপনি রিয়েক্ট জেএস দিয়ে ইউজ করতে পারেন, অনেকে নেক্সট ইউজ করে, ভিউ ইউজ করে, অ্যাঙ্গুলার ইউজ করে, তাই না? যেটা ইউজ করুক, বাট কমন অপারেশনটা হলো এটা। তার মানে এপিআই ইজ জাস্ট লাইক এ ওয়েটার। এপিআই কিসের মতো কাজ করে বলেন? একটা ওয়েটারের মতো কাজ করে। আচ্ছা, ওয়েটার বানান জানি না, ভুলে, এটা মনে হয় ভুল হইতে পারে। ঠিক আছে? সো ওয়েটার, ও ওয়েটার, ওয়েটার ওয়েটার মানে এই যে এই ওয়েটার, ঠিক আছে। হুম। একটা ওয়েটার, আপনি যখন একটা রেস্টুরেন্টে যান ফর এক্সাম্পল, আপনি কি করেন? যে একজন ওয়েটারকে বলেন ভাই আমার এই খাবারটা দরকার। তো আপনি ওয়েটার কি করলো? আপনার কাছ থেকে রিকোয়েস্টটা নিল যে বার্গার দরকার। তো তারপর সে কি করলো? কিচেনে যে যে শেফ, সে শেফকে বললো যে এই বার্গারের একটা অর্ডার আসছে। তাহলে ওই শেফ কি করলো? ওই রিকোয়েস্ট অনুযায়ী তাকে বার্গারটা দিয়ে দিল, কথা বুঝছেন? তো এটাই আর কি এপিআই এর কনসেপ্ট। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? হুম। জি ভাইয়া। ওকে। জি তো ভাইয়া। যারা যারা অলরেডি জানেন তাদের কাছে এটা একদম আহ, মানে কমন বিষয়, ঠিক আছে। আর যারা জানেন না তারা বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ, আপনারা আপনারা কোশ্চেন গুলো সেভ রাখেন, জাস্ট কমেন্টে লেখেন, আমরা ইনশাআল্লাহ সবার শেষে অ্যান্সার দেবো, ঠিক আছে? ওকে, এখন চলেন যে এপিআই এর অনেক ধরনের এপিআই আছে আমাদের পুরা বিশ্বে, ঠিক আছে। আমি যদি একটা ডকুমেন্ট আপনাদের সাথে শেয়ার করি, কারণ কি, এই আমার যে কথাগুলো এটা তো ধরেন যে ইউনিভার্সাল কথা, ঠিক আছে, আমার বানানো কথা না, তাই না? তো অলওয়েজ আমরা চেষ্টা করব যে ডকুমেন্টেশন দেখে শিখার, তাহলে আর কি শিখাটা অনেক বেশি পরিমাণে সহজ হবে, ঠিক আছে। তো আমি একটা লিঙ্ক শেয়ার করছি গুগল মিটে। এখানে একটা ফিগার আছে। আমরা যখন একটা এপিআই বানাইতে চাই, তখন আমাকে যে বিষয়গুলা প্রথমে অবজার্ভ করতে হবে যে আমি কি ধরনের এপিআই বানাবো, মানে আমার এপিআই স্টাইলটা কি হবে, কথা বুঝছেন? তার মানে আপনার সিস্টেমে কি আপনি রেস্টফুল এপিআই নিয়ে কাজ করবেন? আপনার সিস্টেমে কি স্টপ এপিআই নিয়ে কাজ হবে? আপনার সিস্টেমে কি গ্রাফকিউএল এপিআই নিয়ে কাজ হবে? সেরকম যে এই যে কয়েকটা স্টাইলের এপিআই আছে, এই এপিআই গুলা আমরা প্রথমে কি করি? চুজ করি। এটা হলো ক্লায়েন্টের প্রজেক্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আজকে আমরা রেস্টফুল এপিআই নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো আমরা যদি চলে যাই, হোয়াট ইজ রেস্টফুল এপিআই, ঠিক আছে।
REST API. So REST API এর ফুল ফর্ম হলো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এপিআই। সবাই আমার সাথে বলেন কি? রিপ্রেজেন্টেশনাল বানান খালি ভুল করি, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এপিআই। ঠিক আছে, রিপ্রেজেন্টেশনাল। এখন আমরা কি করি অনেকেই জানেন, আমরা মুখস্থ করি। যে কেউ যদি জিজ্ঞাসা করে রেস্ট মানে কি, তখন আমরা মুখস্থ বলে দেই। যখন বলা হয় যে এটা বুঝাও, বুঝাইতে পারি না। এটা কনসেপ্ট হলো সিম্পল। এই যে দেখেন, আমরা যদি ফর এক্সাম্পল কোন একটা ওয়েবসাইটে যাই, ধরেন যে W3 স্কুল, দেখেন আমি এই ইউআরএলটা সবার উপরে যে ইউআরএল, এটাকে কপি করব। এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, সবাই বলেন তো? HTTP কি দেওয়া আছে? HTTP। হ্যালো হ্যালো। জি, এসটিটিপি দেওয়া আছে। হ্যাঁ, তো যখন আমাদের কোনো এপিআই এই HTTP প্রোটোকলের মাধ্যমে, প্রোটোকল মানে নিয়ম, ঠিক আছে, প্রোটোকল মানে কি? নিয়ম। এই HTTP প্রোটোকলের মাধ্যমে যখন আমার ব্যাকএন্ড সার্ভারের সাথে বিভিন্ন অপারেশন এক্সিকিউট করে, তখন ওটাকে আমরা বলি যে রেস্ট এপিআই অথবা রেস্ট বলি। ঠিক আছে, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তার মানে কি, এটার মেইন প্রোটোকল কোনটা? HTTP। সবাই আমার সাথে বলেন, মেইন প্রোটোকল কোনটা? HTTP। ঠিক আছে, এসটিটিপি। HTTP। HTTP ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো ও কি করে, আমার সিস্টেমে, আমার ওয়েব অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের অপারেশন হয়, বিভিন্ন ধরনের HTTP মেথডকে সে এক্সিকিউট করে। তার মানে এখানে আরেকটা কথা চলে আসলো, HTTP মেথড, তাই না? HTTP মেথড কি কি আছে, এটা আমরা দেখি। তো প্রথম মেথডটার নাম হলো HTTP মেথডস। প্রথমটার নাম হলো আপনার পোস্ট। প্রথমটার নাম কি বলেন? পোস্ট। ওকে। দ্বিতীয়টার নাম হলো গেট। দ্বিতীয়টার নাম কি বলেন? গেট। গেট। 3 নাম্বারটার নাম হলো পুট। ফুল। পুট। ঠিক আছে। তারপরে ধরেন যে আমি যদি আরো বাইরে অ্যাড করি, পুটের পরে আসবে প্যাচ, তারপরে আসবে কি? গেট, সরি ডিলেট। পুট, প্যাচ, ডিলেট। ক্লিয়ার? তার মানে আমরা কয়টা মেথড পাইলাম বলেন তো সবাই? 5টা। কি কি? পোস্ট, গেট, পুট, প্যাচ, ডিলেট। ঠিক আছে। তার মানে আমি যখন আমার ফ্রন্ট এন্ড থেকে যখন কোন একটা রিকোয়েস্ট সেন্ড করতেছি, ফ্রন্ট এন্ড থেকে যখন আমার কোন একটা রিকোয়েস্ট সেন্ড করতেছি রেস্ট এপিআই এর মাধ্যমে, সে কি করবে? এই 5টার মধ্যে যে কোনো একটা মেথডকে সে এক্সিকিউট করবে। কথা বুঝছেন? যে কোনো একটা মেথডকে সে কি করবে? এক্সিকিউট করবে। এখন প্রশ্ন হলো যে এই মেথড গুলার মানে কি? ঠিক আছে, তো আমরা যদি বলি পোস্টের কথা,
যখন আমরা কোনো ডাটা ফর্ম থেকে ইনসার্ট করতে চাই, কি কি থেকে বলেন ফর্ম বলেন থেকে। ফর্ম থেকে যখন ইনসার্ট করতে চাই তখন আমাদের পোস্ট মেথড। যেমন দেখেন, আমি যদি এই ডাটাগুলো ফিল আপ করি, তাই না? ধরেন যে আমি জাস্ট ডামি ডাটা দিচ্ছি, ওকে? তো আমি যদি এগুলো ফিল আপ করে ফাইনালে যদি আমি সাবমিট করি, তাই না? তার মানে কি, এখানে আমি ডাটা ফর্ম থেকে ইনসার্ট করতেছি। তাহলে ফর্ম থেকে ইনসার্ট করার পর কি হবে আসলে, এই ফ্লোটা একটু দেখি আমরা, চলেন। তার মানে ফর্ম, ঠিক আছে? আপনি ফর্ম প্রথমে কি করলেন, ফর্মে ডাটাগুলো দিলেন। দেওয়ার পরে দেখেন আমার ওয়েবসাইট, আমার ওয়েব অ্যাপ্লিকেশনে দেখেন, আমি যদি ডকুমেন্টে ক্লিক করতে যাই, আমার ডকুমেন্টে কি গেছে? পরের সেকশনে কি সে গেছে? না, যায় নাই। কেন যায় না? কারণ কি, এগুলো আমার রিকোয়ার্ড। এগুলো কি বলেন, আমার রিকোয়ার্ড। রিকোয়ার্ড তার মানে আমাকে ভ্যালিডেশন সেট করতে হবে। কি সেট করতে হবে? ভ্যালিডেশন। ভ্যালিডেশন। ভ্যালিডেশন সেট করতে হবে। তো যদি ভ্যালিডেশনটা পাস করে, আচ্ছা এটার ইয়াটা চেঞ্জ করে দিই, যেহেতু এখানে কন্ডিশন, ভ্যালিডেশন যদি পাস হয়, ঠিক আছে, আমরা ধরেন যে ইয়েস মানে ভ্যালিডেশন পাস, তখন কি করবে আপনার, আমার যে ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ডটা আমার এই পোস্ট মেথডের জন্য যে এপিআইটাকে কল করা হয়েছে ওই এপিআইটাকে ডাকবে। তার মানে এখানে একটা ব্যাপার চলে আসছে, এপিআই কলিং। এখানে কি চলে আসছে বলেন? এপিআই কলিং। সো আমরা কি করি, এই এপিআই কলিংটা নির্ধারণ করার জন্য আমরা এপিআই এর বিভিন্ন ধরনের নাম দিই। কি দেই বলেন? বিভিন্ন ধরনের নাম নাম দিই। দিই, নেমিং দ্য এপিআই। ধরেন এই নামটা ডিপেন্ড করে আপনার রিসোর্সের উপর। কিসের উপর বলেন? রিসোর্সের উপর। এখন প্রশ্ন হলো যে রিসোর্সটা কি? আমি যদি বলি সহজ ভাষায়, এখানে যতগুলো আমার ফিচার, কি বলেন, যতগুলো ফিচার, এগুলো এক একটা রিসোর্স মনে করেন। জানেন যে কাস্টমার একটা রিসোর্স, কাস্টমার রিসোর্সে পোস্ট মেথড হবে, গেট মেথড হবে, এডিট মেথড হবে, ডিলিট মেথড হবে, আরো অনেক কিছু হইতে পারে। ড্রাফট কাস্টমার একটা মেথড রিসোর্স, এমপ্লয়ি একটা রিসোর্স, ডিভাইস একটা রিসোর্স, ড্রাফট ডিভাইস একটা রিসোর্স, ইস্যুয়েন্স একটা রিসোর্স, আরইসি ইনফরমেশন রিসোর্স। তার মানে কি, আমার যতগুলো ফিচার আছে এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল রিসোর্স। তো রিসোর্সের উপর বেস করে আমরা কি করি, নেমিং গুলা করি। ফর এক্সাম্পল, আমি ধরেন যে যেহেতু আমি ইনসার্ট করতেছি, আমার কাস্টমার রিসোর্স আছে, তো আমি যদি আমার পোস্ট মেথডের জন্য, আমি আমার এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্টের নাম দিলাম কাস্টমার্স। কি নাম দিছি বলেন? এপিআই এন্ড পয়েন্টের নাম কি দিছি বলেন? কাস্টমার। কাস্টমার। ঠিক আছে? তার মানে আমি যে বলতেছি, ফর্ম থেকে আমার ফ্রন্ট এন্ড ডাটা নেওয়ার পরে, ভ্যালিডেশন চেক করার পরে, ইয়েস হওয়ার পরে সে কি করলো, এই কাস্টমার, আমি এটা ব্র্যাকেটে জাস্ট বোঝানোর জন্য, কাস্টমার্স পোস্ট মেথড ক্রিয়েট করে কাস্টমার্স এন্ড পয়েন্টকে কল করছে। ঠিক আছে? তার মানে এই জায়গায় আমার এই এন্ড পয়েন্টটাকে কল হবে। তাহলে এটা একটা ইউআরএল ধরতে পারেন। এটা একটা কি ধরতে পারেন? একটা ইউআরএল এর মতো। এন্ড পয়েন্ট মানে একটা ইউআরএল। আমি যদি আপনাকে একটা কোড বেস দেখাই, আমি অবশ্যই শেয়ার করেছি এটা। এটা ধরেন যে
তো আমাদের গ্রুপ কোনটা? এত গ্রুপ। আমার এই কোডটা দেখতে পাচ্ছেন সবাই? হুম, জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা। সো আমরা কি করছি, ফ্রন্ট এন্ডে আমরা ফ্রম ডাটার মাধ্যমে আমরা কি করছি, দেখেন আমার যে প্রত্যেকটা কাস্টমারের ডাটা এগুলোকে আমি অ্যাপেন্ড করছি, মানে ফর্ম ডাটা হিসেবে আমি রাখছি, মনে করেন একটা অ্যারে মনে করেন, ঠিক আছে, অথবা একটা জেসন ফরম্যাট মনে করেন, যেটাই আমি একটা কালেকশন আকারে রাখছি। তারপরে দেখেন আমি কি করছি, আমি আমি অনেক ধরনের এপিআই এর মাধ্যমে পাঠানো যায়, যেমন আমরা হলো এক্সিওসটা ইউজ করছি, ঠিক আছে। তো এটা হলো আমাদের বেস ইউআরএল। তো আরো কিছু ডকুমেন্ট, আমি আপনাকে ওইটা পাঠাই নাই নাকি, একটু দাঁড়ান, ওই কোডটা দেখাইলে মোটামুটি ধরে ফেলবেন। ওইটা স্ক্রিনশট আমি নিতে ভুলে গেছি, ওকে, ওইটা আমি পরে পাঠিয়ে দিব না। তো যেটা বলতেছিলাম যে যে আমার ফ্রন্ট এন্ডের মাধ্যমে কোথায় গেল, আচ্ছা, আমার ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমরা কি করলাম, এই এন্ড পয়েন্টে আমি পাঠাইছি, ঠিক আছে। এই এন্ড পয়েন্টটা কোথায় আছে, এই এন্ড পয়েন্টটা কিন্তু আমার ব্যাক এন্ডে আছে। এই এন্ড পয়েন্টটা কি বলেন আমার কোথায় আছে, ব্যাক এন্ডে আছে। আহ, তো এটা হলো আমার ব্যাক এন্ডে আছে। তো এই ব্যাক এন্ড কোডটা কোনটা, ব্যাক এন্ড কোডটা আবার এখানে দিচ্ছি। এই দেখেন, এই যে ব্যাকএন্ডের আমার এই ইউআরএল এ হিট করতেছে, তো এটা আমার ধরেন যে কাস্টমার ইউআরএলটা এখানে সেট করা আছে, ঠিক আছে। দেন দেখেন এখানে হলো আমার ব্যাকএন্ডের লজিকটা আছে, যেহেতু যারা ডিআরএফ ইউজ করেন তারা অলরেডি জানেন যে ভিউ সেটের ভিতরে আমার কি করা যায়, বাই ডিফল্ট ইনসার্টের কাজ হয়ে যায়, ঠিক আছে। সো আমরা এই ভিউ সেটের মাধ্যমে কি করছি, ইনসার্টের কাজটা করে ফেলছি, ওকে। তো এখানে মূল যে বিষয়টা বোঝার বিষয় সেটা হলো যে আপনি ব্যাকএন্ডে যে ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন এটা আপনার উপরে। বাট আমি যখন একটা পোস্ট এপিআই তে কল করতে গেছি, তার আগে কিন্তু আমাকে কি করতে হয়েছে, ভ্যালিডেশন করতে হয়েছে। ভ্যালিডেশন করার পর আমি আমার ব্যাকএন্ডে এই এপিআই এন্ড পয়েন্টে কল করছি, এই এপিআই এন্ড পয়েন্টে যাওয়ার পরে সে কি করছে, তার কোয়েরি গুলাকে এক্সিকিউট করছে, ব্যাকএন্ড কোয়েরি গুলাকে এক্সিকিউট করছে। তো আমার এখানে ধরেন যে ব্যাকএন্ড কোয়েরি ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট কোয়েরিকে সে এক্সিকিউট করছে। এখন প্রশ্ন হইলো, এই যে দেখেন আপনি ফ্রন্ট এন্ড থেকে এক ফরম্যাটে ডাটা পাঠাচ্ছেন, আবার ব্যাক এন্ডও এক ফরম্যাটে পাঠাচ্ছেন। তো আমরা কি করি, একটা নির্দিষ্ট ফরম্যাটে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করি। কি ফরম্যাটে বলেন, একটা নির্দিষ্ট ফরম্যাটে, যেটাকে বলা হয় জেসন। যেটাকে কি বলা হয় বলেন, জেসন। সবাই বলেন যেটাকে কি বলা হয়, জেসন ডাটা জেসন। বলা হয়। তো আমরা যদি এই ডকুমেন্টটা দেখি, যে কোনো রেস্ট এপিআই আপনার এক্সএমএল, এটা এক্সএমএল ছিল অনেক আগে, বাট এখন ধরেন যে সমস্ত রেস্ট এপিআই আপনার হলো জেসন ডাটা নিয়ে কাজ করে। তার মানে সে জেসন ডাটা পাঠায় ব্যাকএন্ডে, আবার ব্যাকএন্ড থেকে আমরা যখন ফর এক্সাম্পল ইনসার্ট হওয়ার পর যে সাকসেস হয়েছে, এই সাকসেস ডাটাটাও আমরা কি করি, জেসন হিসেবে আমি আমার ফ্রন্ট এন্ডে পাঠাই। বুঝতে পারছেন? তার মানে রেস্ট এপিআই এর জন্য আপনার কোন ফরম্যাটে ডাটা রিপ্রেজেন্ট রাখতে হবে, সবাই বলেন। হুম, জেসন ফরম্যাটে।
জেসন ফরম্যাটে। আমি যদি আরো ভেঙে বলি, আরো যদি ভিজুয়ালাইজ করতে চান, ফর এক্সাম্পল, আরে তো ফ্রন্ট এন্ডে ধরেন যে আপনি যে ডাটাগুলোকে নিচ্ছেন সেটাকে মনে করেন যে আপনি একটা অ্যারে আকারে নিচ্ছেন, ঠিক আছে? যখন আমরা ডাটা পাঠাচ্ছি তখন আমরা কি করতেছি, জেসন আকারে পাঠাচ্ছি। জেসন আকারে কোথায় পাঠাচ্ছি, আমাদের ব্যাকএন্ড এপিআই তে পাঠাচ্ছি। তো ব্যাকএন্ড এপিআই কি করতেছে, জেসনটাকে রিসিভ করতেছে, জেসন ডাটা রিসিভ। জেসন ডাটা রিসিভ হওয়ার পর সে কি করতেছে, তারপরে হয়তোবা সে তার অপারেশন করার জন্য সে এখানে ধরেন যে লিস্টে কনভার্ট করতে পারে, ডিকশনারিতে কনভার্ট করতে পারে, ইটস আপ টু দেম, ঠিক আছে? ধরেন যে লিস্টে কনভার্ট করে সে ধরেন যে আদার অপারেশন গুলা করলো। এখন তাকে আবার আমরা কি করতেছি, যেহেতু আমার কাজ শেষ, আমি এখন কিছু একটা রিটার্ন করব, এটাকে আমি আবার জেসনে কনভার্ট করতেছি, ঠিক আছে? জেসনে কনভার্ট করার পর দেন আমি আবার ফ্রন্ট এন্ডে তাকে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে? তো সাধারণত দেখেন এই কাজগুলো যখন আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে করি অনেক সহজে হয়ে যায়, কিন্তু ইন্টারনালি যদি আমি বলি যে আপনাকে কিন্তু কি করতে হচ্ছে, একটা কমন ডাটা ফরম্যাট ইউজ করতে হচ্ছে। তা আপনি যখন এই কনসেপ্টটা মাথায় রাখবেন, এখন আপনি ধরেন যে ডিআরএফ ইউজ করেন অথবা অন্য ফ্রেমওয়ার্ক ইউজ করেন, আপনি যখন জানেন যে না আমাকে তো ডাটাগুলোকে একটা কমন ফরম্যাটে সেন্ড এবং রিসিভ করতে হবে, তার মানে আমাকে জেসনে সেন্ড এবং রিসিভ করতে হবে, ঠিক আছে? তো এই ফরম্যাটে অলওয়েজ সাজায় নেবেন, ঠিক আছে? তার মানে জেসন ফরম্যাটে আমরা কি করতেছি, ডাটাগুলোকে আদান প্রদান করতেছি, বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে দেখেন এই যে আমার একটা পোস্ট মেথড, এই যে একটা ইনসার্ট অপারেশনের জন্য আমরা কি করছি, ব্যাকএন্ডে যাওয়ার আগে ভ্যালিডেশন করে দেন ব্যাকএন্ডে করে আবার আমরা জেসন আকারে ট্রান্সফার করতেছি, ঠিক আছে? তার মানে দেখেন আমি আমার এই জায়গাটায় আমি কিন্তু আমার এখানকার যে কাস্টমার এপিআইটা দরকার ছিল ইনসার্টের জন্য, এটা সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে ঠিক আছে, এখন দেখেন আমরা এই যখন এপিআই নিয়ে কাজ করি, ঠিক আছে, শুধু তো পোস্ট এপিআই থাকে না, গেট এপিআই থাকে। যে আমরা উপরে আরেক ধরনের এপিআই মেথড দেখছি, গেট এপিআই, গেট। তো এই গেটটা সে কি করে, গেট আসলে দুই ধরনের কাজ করে। গেট মানে ডাটাগুলোকে নিয়ে আসা, গেট মানে কি বলেন, ডাটাগুলোকে নিয়ে আসা, পেজ দা ডাটা, পেজ ডাটা। তো এটা দুই ভাবে হয়। অল ডাটা, আরেকটা হলো স্পেসিফিক ডাটা। একটা কি বলেন, অল ডাটা, আরেকটা কি, স্পেসিফিক ডাটা, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি যদি কাস্টমারে ক্লিক করি, আমি এখানে একটা ডাটা ইনসার্ট করা আছে, সো আমি যদি যতগুলো ডাটা ইনসার্ট থাকবে সবগুলো ডাটা আমরা কি করি, এই অল ডাটার মাধ্যমে আমরা নিয়ে আসি। তো আমরা যখন এই কাস্টমারে যখন ক্লিক করছি, তো এখানে একটা এপিআই কল হয়েছে, ওই এপিআইটার নাম কি, গেট এপিআই। ওই এপিআইটার নাম কি, গেট এপিআই কল হয়েছে। তো এখানে যেহেতু অল ডাটা, তাহলে এখানে ফেচ অল। তারপরে ধরেন যে আমি এই ডাটাটাকে এডিট করব, আমি এই ডাটাকে কি করব বলেন, এডিট করব। আমি যদি এডিটে ক্লিক করি, দেখেন আমার এখানে এডিট করতে হবে, ঠিক আছে? সো এই এডিটটাকে বলা হয় পুট। এই এডিটটাকে কি বলা হয় বলেন সবাই, পুট। পুট বলা হয়। এখন আবার প্যাচকেও আবার এডিট বলে।
তো পুট আর প্যাচের মধ্যে পার্থক্য কি? আপনার সিস্টেমে যদি এরকম হয় যে আপনি সবগুলা ডাটাই আপডেট করবেন, কি করবেন বলেন? সবগুলা ডাটাই আপডেট করবেন, তখন আমরা পুট মেথড। আর আপনার যদি এরকম হয় যে না, আমার সবগুলা ডাটা আপডেট প্রয়োজন নাই, আমি জাস্ট স্পেসিফিক কিছু ফিল্ড আপডেট করব, তখন আমরা ইউজ করি হলো প্যাচ মেথড। তাহলে পুট হলো সব ডাটা একসাথে আপডেট করা, সবগুলো ফিল্ড, আর প্যাচ হলো স্পেসিফিক কিছু ফিল্ড আপডেট করা। ঠিক আছে, এখন দেখেন এরপরে যেটা আসে যে কোথায় গেল ডিলেট। ডিলেটটা কোথায় লিখলাম? ডিলেটটা লিখি নাই। ও, এই যে ডিলেট। তো আমরা যদি এখন ডিলেটে ক্লিক করি, রাইট? আমরা যদি ডিলেটে ক্লিক করি, তো যখন আমি এই ডিলেটে ক্লিক করব তখন আমার ডিলেট এপিআইটা কল হবে। ঠিক আছে, ডিলেট এপিআই। তার মানে দেখেন এই যে আমার যে এখানে আমি যে এই যে কাস্টমার মডিউলে দেখলাম যে কমন যে 5টা মেথড, যে পোস্ট, তারপরে হলো গেট মেথড, মেথড, এই তখনই আসলে আমাদের কি করতে হয়, আমরা এই মেথড গুলোকে আমরা রেস্ট এপিআই এর মাধ্যমে ব্যবহার করি। ঠিক আছে, কিসের মাধ্যমে ব্যবহার করি বলেন? রেস্ট এপিআই এর মাধ্যমে ব্যবহার করি। তো এখন আমি আপনাদের কাছ থেকে একটু পর্যন্ত কোশ্চেন নিব, তো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আহ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন? আচ্ছা, অনেকে দেখলাম হ্যান্ড রেজ হ্যাঁ করছে। হ্যাঁ, ওই যে পুট মেথডের ক্ষেত্রে আপনি বললেন হচ্ছে যে আমি যদি সবগুলো ফিল্ডকে আপডেট করতে চাই সেক্ষেত্রে আমি হচ্ছে পুট ব্যবহার করব, আর হচ্ছে প্যাচ হচ্ছে পার্টিকুলার কোনো ফিল্ডকে যদি আপডেট করতে চাই তখন আমি হচ্ছে প্যাচ ইউজ করব। এক্স্যাক্টলি। এখন ওই ওই যে প্যাচ যে ইউজ করতেছি এটা কি ওই ওই ডাটারই পার্টিকুলার ফিল্ড হবে ওই প্যাচটা? ওই ডাটা বলতে কোনটা বোঝাচ্ছেন? আমি যদি স্ক্রিনে দেখাই। ধরেন যে ডাটার কথা আমি বলতে চাচ্ছি যে আপডেট করব সবগুলা ফিল্ড, ওই সেম ডাটারই আমি যদি পার্টিকুলার ফিল্ড ই করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে তখন প্যাচ ইউজ করব, হ্যাঁ, এটাই তো? হ্যাঁ, অবশ্যই। কারণ কি, ধরেন আচ্ছা, যে আপনি যখন পুট ইউজ করতেছেন, আমার কথা শুনতেছেন? জি হ্যালো, আচ্ছা, পুট, জি আপনি যখন পুট ইউজ করতেছেন, তাই না? তখন কি হচ্ছে যে আসলে আপনি কিন্তু সবগুলা কলামকে আইটারেট করতেছেন, তাই না? রাইট, মানে জি আপনার জি জি ডাটাবেসে। তার মানে কি আপনার আইটারেশন টাইমটা বেড়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটাই তো 2D, রাইট? আপনার আপনার পুরা আইটারেশন কি রো ইনটু কলাম। কিন্তু আপনি যখন দেখা যাচ্ছে যে আপনার আপনার একটা দরকার, ওটা কি বলে, একটা ফিল্ড মাত্র এডিট করবেন, তো ওই ক্ষেত্রে যদি আপনি পুট ইউজ করেন আপনার টাইমটা একটু বেশি লাগবে, রাইট? ঠিক আছে, আচ্ছা তো তখন তখন আমরা কি করি যে প্যাচটা ব্যবহার করি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা তো অনেক জি সময় আমরা, আমাদের ফ্রেশাররা যেটা করে যে তারা তো আসলে, মানে ফ্রেশারদের দোষ না, এটা হলো তাদের নলেজ টা কম। ঠিক আছে, তো সে কি করে যে সমস্ত এডিট ওই পুটের মাধ্যমে করে ফেলে। ঠিক আছে, সমস্ত এডিট কিসের মাধ্যমে করে ফেলে? পুটের মাধ্যমে। যেমন আমি আপনাদের একটা ইউজ কেস দেখাই। এটা আমাদের একটা ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, তো যখন আমরা এটা ডেভেলপ করছিলাম অনেক অনেক বছর আগে, ঠিক আছে, তখন আমি আপনাকে, এটা এটা পুটের কোনো এক্সাম্পল না, বাট এটা গেটের একটা এক্সাম্পল। ঠিক আছে, ধরেন যে আসো, একটু সময় নিচ্ছে, এই সময় নেওয়াটা রিজনটা আমি বলতেছি। এটা 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 শুরু হয়েছে আপনার ঈদের পরে, এর আগ পর্যন্ত অনেক ফাস্ট কাজ করতো। ঠিক আছে,
ঈদের পরে আসলে কাহিনী কি হয়েছে না, আমার নেট স্লো, আমি তো বুঝতেছি না। দেখেন তো আপনাদের ল্যাপি ভ্যালি আসছে কিনা, আমার নেট স্লো কিনা বুঝতেছি না। নেট, আমার কি নেট চলে গেছে নাকি? এত সময় লাগে কেন? আচ্ছা, এটা আমার নেটের সমস্যা ছিল। ওকে, তো দেখেন আমি যদি এখানে সার্চ করি আসুস, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন, তা আমি আসুসে ক্লিক করছি, দেখছেন একটু দেখবেন একটু অনেক সময় নিচ্ছে, তাই না? প্রায় কত সেকেন্ড, প্রায় 10 সেকেন্ড পরে আসবে। কত সেকেন্ড পরে আসবে দেখেন, বাট যেটা আগে ছিল আপনার 2 to 3 সেকেন্ডস। এখন ওই মুহূর্তে ব্যাপারটা দেখেন, আমি যদি দেখেন এখন লোড সেশনে, দেখছেন লোডিং অবস্থায় আছে। হুম, ওকে, এখন একটু জি। মজাটা দিক, একটু পরে দাঁড়ান। এই ইস্যুটা রিসেন্টলি রেইজ হয়েছে আর কি। আমার নেট সমস্যা না, এতক্ষণ তো লাগার কথা না। আপনারা একটু দেখেন তো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে যাইতে কেমন সময় লাগে। উম, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তো শোনো, আপনাদের কতক্ষণ লাগতেছে একটু বলবেন। এতক্ষণ লাগার কথা না, আমার নেটের সমস্যা কিনা আল্লাহ জানে। আপনাদের কতক্ষণ লাগছে দেখেন তো একটু, কেউ দেখবেন? আমার আমার মনে হয় কোনো একটা নেটের সমস্যা হচ্ছে না, আল্লাহ জানে। দেখছেন আপনারা? হ্যালো? সময় নিচ্ছে, ওপেনই হচ্ছে না। ওকে, আচ্ছা, এটা রিজনটা বলি। এটা রিজনটা অবজার্ভ করার জন্য আমরা কি করব, পুরো পেজটা ইন্সপেক্টে নিব, ঠিক আছে? তো ইন্সপেক্টে নেওয়ার পর আমি এটাকে আবার রিলোড দিব, বুঝছেন? তো এখানে মেইন রিজনটা হইলো, এই যে দেখেন আমার এখানে অনেক ইমেজ, কত ইমেজ, অনেক ইমেজ। দেখেন ইমেজের শেষ নাই, দেখছেন ইমেজের কি নাই, মানে যাইতেই আছে, যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে, ঠিক আছে, ওকে, যেতেই আছে। তো এইটা আসলে আমাদের ডেভেলপারদের ফল ছিল তা না। আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, ক্লায়েন্টকে আমি বলছিলাম যে এই জিনিসটা আমরা পেজিনেশন আকারে দিব। কি আকারে বলেন? পেজিনেশন, বুঝছেন? পেজিনেশন মানে বুঝেন তো, ওই যে এই যে এরকম 1 2 3 4, ঠিক আছে, এই যে দেখেন এরকম, আমি যদি 10টা হয়, 5টা হয়, তাহলে এরকম পেজিনেশন আসবে। আমি এটা কেন বলছিলাম, কারণ এখানে হলো ইমেজ লোড হচ্ছে। এখানে কি লোড হচ্ছে বলেন? হুম, ইমেজ লোড হচ্ছে, ওকে। তাহলে ইমেজ তো সাধারণত একটু ভারী জিনিস, আপনি 1 MB নিচে রাখলেও তো এটা ভারী হচ্ছে, তাই না? এখন আপনি বলতে পারেন যে লেজি লোডার আছে, লেজি লোডার, বাট লেজি লোডার ইউজ করেও তো আপনার এতগুলো ইমেজ যে লোড হচ্ছে, ওখানেও তো সময় যাচ্ছে, তাই না? এখন দেখেন, আমরা ক্লায়েন্টকে বলছিলাম যে যখন সিস্টেমটা ডিজাইন করছিলাম যে এখানে হয়তোবা তুমি টপ 5টা রাখো, টপ 10টা রাখো। কারণ কি, তোমার যখন প্রোডাক্টের সংখ্যা বাড়বে, তখন তুমি যদি এক পেজেই সব দেখতে চাও, তখন কিন্তু এই লেটেন্সিটা হবে, বুঝতে পারছেন? কারণ ক্লায়েন্ট তো বুঝেনি বাংলাদেশের, ঠিক আছে, না আমার এক পেজে দেখতে হবে তখন তখন। সো আফটার 2 ইয়ার্স তাদের হয়তো বা এখন বিজনেস ভালো যাচ্ছে, অনেক প্রোডাক্ট আসছে, এখন তারা এই ইস্যুটা ফেস করতেছে, বুঝতে পারছেন? তার মানে দেখেন আমাদের এপিআই ডিজাইন করার সময়ও এটা আমার সামনে চলে আসতো, কিছু অপারেশন মাথায় রাখতে হবে। এর মধ্যে একটা অপারেশন কি,
পেজিনেশন। একটা অপারেশন কি বলেন? পেজিনেশন। পেজিনেশন। ধরেন আপনি আপনার এই যে এখানে প্রায় মনে করেন যে আমরা এই প্রোডাক্টটা সেল করব মনে করেন যে 3টা কান্ট্রিতে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো ধরেন যে প্রতি কান্ট্রি থেকে যদি আপনার 1000 কাস্টমার আসে আফটার 2-3 ইয়ার্স পরে, তাই না? প্রত্যেকটা কাস্টমারের যদি ধরেন যে 10,000 কোম্পানি রেজিস্ট্রেশন করে, তাহলে 10,000 ইন্টু 3,000, ঠিক আছে? তার মানে 3 লক্ষ ডাটা, কাস্টমার ডাটা। তার মানে আপনি যদি পেজিনেশন ইউজ না করেন, পেজিনেশন ইউজ না করে যদি আপনি সবগুলো ডাটা এখানে দেখায় দেন, আপনার এই পেজটা লোড হইতে সময় লাগবে না? বলেন, হ্যাঁ সময় লাগবে? জি, সময় লাগবে। অবশ্যই। তার মানে আপনি যখন একটা এপিআই ডিজাইন করতেছেন, সিস্টেম ডিজাইন করতেছেন, আপনাকে অবশ্যই কি করতে হবে? এই পেজিনেশনটা রাখতে হবে। তা আমি আপনাদেরকে যে ডকুমেন্টটা দিচ্ছি দেখেন, এই ডকুমেন্টে দেখেন পেজিনেশন একটা ফ্যাক্টর আছে। তারপর আরেকটা জিনিস হলো যে পেজিনেশন যে রাখবেন, পেজিনেশনের সাথে সাথে আপনাকে কি করতে হবে? সার্চ অপারেশন রাখতে হবে। কি অপারেশন বলেন? সার্চ অপারেশন। তার মানে এই সার্চ এপিআইটাও আপনাকে বিল্ড করতে হবে। কি এপিআই বলেন? সার্চ এপিআই। তারপরে দেখেন এখানে আমরা কি করছি, আপনি চাইলে 100টা পর্যন্ত ম্যাক্সিমাম 100টা পর্যন্ত ডাটা দেখতে পারবেন। তার মানে এখানে আমরা ফিল্টারিং করে ফেলতেছি যে কতগুলা ডাটা, অর্থাৎ লিমিট করে ফেলতেছে। আপনি 5টা পর্যন্ত দেখতে পারবেন, 10টা পর্যন্ত করতে পারবেন। তাহলে এই সিলেক্ট পার ভিউ ডাটার জন্য এক ধরনের এপিআই হবে, ঠিক আছে? তার মানে দেখেন এই যে কাস্টমার এপিআই তে আমরা যদি কাউন্ট করি, অ্যাড কাস্টমার একটা এপিআই, সার্চ একটা এপিআই, ভিউ ডাটা একটা এপিআই। তারপর দেখেন আমি যদি এইটার ভিউতে ক্লিক করি, তাহলে কি সব ভিউ আসবে না শুধু এই কাস্টমারের ভিউ আসবে বলেন তো? হ্যাঁ, একটা কাস্টমারের ভিউ আসবে। একটা কাস্টমার মানে কি? এই যে আমি বলছিলাম গেট স্পেসিফিক ডাটা, ঠিক আছে? তার মানে এটার জন্য একটা স্পেসিফিক তার আইডিটা ধরায় দিবেন, ঠিক আছে? গেট স্পেসিফিক ডাটা। তারপরে এডিট, ডিলেট, আচ্ছা চেঞ্জ পাসওয়ার্ড, এটা এক্সটার্নাল অপারেশন, এটা কমন না, এটা এক একটা সফটওয়্যারে এক রকম থাকে, ঠিক আছে? তো আমার এখানে চেঞ্জ পাসওয়ার্ডের জন্য একটা এপিআই বিল্ড করা হয়েছে। তারপরে কি পেজিনেশন এপিআই, সার্চ এপিআই। তাহলে এরকম দেখেন এখানে কিন্তু প্রায় 7-8টা এপিআই কিন্তু আমরা করে রাখছি, তাই না? এখন দেখেন আপনার সিস্টেমে তো অনেক এপিআই হবে, তাই না? আপনার যত মডেল হবে তত এপিআই। আপনি যদি পার এপিআই তে মনে করেন যে মিনিমাম ধরেন যে 5টা এপিআই যদি থাকে, তাহলে আপনার যদি 10টা ফিচার হয় মোটামুটি 50টা এপিআই হয়ে যাচ্ছে। এখন এই কোন এপিআই কি কাজ করতেছে এটা কিন্তু আমাদের ট্র্যাক রাখতে হয়। এটা আমাদের কি রাখতে হয় বলেন? ট্র্যাক রাখতে হয়। নট অনলি ট্র্যাক, আমাকে তো আমার সাথে তো আমি তো ব্যাক এন্ড ডেভেলপার, তো আমার সাথে কি হয়, আমার সাথে তো মনে করেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কাজ করে। সরি, ক্যামেরা যে অফ ছিল আমি খেয়াল করি নাই। আমার সাথে তো ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কাজ করে। তো আমাকে কি করতে হবে? আমার এপিআই গুলোকে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিতে হবে, তাহলে সে ইন্টিগ্রেট করবে তার সিস্টেমে, তাই না? তো এটার জন্য আমরা কি করি? এপিআই ডকুমেন্ট করি। এটার জন্য আমরা কি করি বলেন? এপিআই ডকুমেন্টেশন করি এবং ম্যানেজ করি, ঠিক আছে? এই ডকুমেন্টেশনের জন্য বেশ কিছু টুলস আছে। এই টুলস গুলোর নাম হলো আপনার সোয়াগার আছে, তারপরে হলো পোস্টম্যান আছে, ঠিক আছে? পোস্টম্যান আছে, এরকম বেশ কিছু টুলস আছে। যেমন আমরা হলো এই সোয়াগারটা ইউজ করি, এই যে সোয়াগার, বুঝতে পারছেন? তো আমি যদি এখানে ধরেন, আমি যদি এখানে আমাদের এই সাইটে দেখেন অনেকগুলো এপিআই আছে, আমি যদি নিচে যাই দেখেন এটা হলো আমার রিসোর্স। এটা কি বলেন? আমার রিসোর্স। আমার রিসোর্সে দেখেন এই যে এই এপিআই গুলো দেওয়া আছে। এটা হলো পেজিনেশনের জন্য, আর এটা হলো আমার টেবিলে অল ডাটার জন্য, আর এটা হলো স্পেসিফিকের জন্য গেট,
তারা আমার এখানে গেট কয়টা বলেন তো? হ্যাঁ, গেট কয়টা? হ্যালো, তিনটা। 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 একটা হলো পেজিনেশনের জন্য, আর এর কিসের জন্য? টেবিলে সবগুলো ডাটা যে দেখাচ্ছি সেটার ডাটা জন্য। উঠানোর জন্য। আর আরেকটা হলো এই যে এখানে যে আমি ভিউ ডাটাতে ক্লিক করব, এই যে ভিউ ডাটা, তো ভিউ ডাটাতে ক্লিক করা মানে কি, ইউনিকলি আসবে ডাটাগুলো, তাই না, ওই পার্টিকুলার রো এর। তখন আমরা এই গেটটাকে এই যে আইডি ট্রান্সফার করব। ঠিক আছে, দেখেন আমরা পুটও ইউজ করছি, আবার কি ইউজ করছি, প্যাচও ইউজ করছি, যেখানে যেটা দরকার। কথা বুঝছেন? ওকে। তারপর কি পোস্ট, পোস্টের কোনো ভেরিয়েশন নাই, পোস্ট মানে পোস্ট, ইনসার্ট। এরকম দেখেন প্রত্যেকটা রিসোর্সের কিন্তু, এই যে দেখেন আমার এখানে প্রত্যেকটা কোথায় কি ডাটা ইউজ করছি, কোনটা ডাটাবেজের স্ট্রাকচার কেমন, আমার কিন্তু এখানে দেওয়া আছে। কথা বুঝছেন? তার মানে দেখেন আমার ফ্রন্ট এন্ড ডেভেলপারকে যদি আমি এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে সে কি করবে, তার ফ্রন্ট এন্ডে খুব সহজে আইপিআই ধরে 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 জাস্ট বসায় দিবে। তারপরে সে টেস্ট করে দেখবে ডাটাগুলো আসতেছে কিনা। এখন দেখেন এটা যে শুধু ডকুমেন্টেশন তা না, আমরা কিন্তু এপিআই টেস্টিং এর জন্য, ব্যাকএন্ড এপিআই টেস্টিং এর জন্য এই টুলস গুলা ব্যবহার করি। আরেকটা টুলস আছে, এটাও কমন অনেক, পোস্টম্যান। ঠিক আছে, পোস্টম্যান। তো পোস্টম্যানও আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো দিন শেষে কিন্তু আমাদেরকে কি করতে হয়, ক্লায়েন্টকে এই ডকুমেন্টেশনটা সাবমিট করতে হয়। বুঝছেন যে কোন আমরা কি কি এপিআই নিয়ে কাজ করছি। কারণ কি দেখেন, এই যে এপিআই যে আমরা বানাইছি না, এই এপিআই বানানোর ফলে কি হয়েছে, আমি এই এপিআই দিয়ে এখন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবো, আমি মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবো। ঠিক আছে, তো মোবাইল অ্যাপ্লিকেশনে ধরেন যে আপনি ফ্লাটার যদি ইউজ করেন, ফ্লাটারে যদি আপনি এই এপিআই গুলো দিয়ে দেন, তখন কিন্তু এপিআই থেকে ডাটাগুলো নিয়ে এসে সে ফ্লাটার ইউআই তে শো করবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমাদের রেস্ট অথবা রেস্ট এপিআই বলেন এপিআই বলেন, আমাদের এপিআই বিল্ডিংটা শেষ মানে করতে হবে। কারণ কি এটার মাধ্যমে আপনি মাল্টিপল প্ল্যাটফর্মকে এখানে এঙ্গেজ করতে পারবেন। আপনি মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মকে এঙ্গেজ করতে পারবেন, আপনি ওয়েব অ্যাপ্লিকেশনকে এঙ্গেজ করতে পারবেন, জাস্ট খালি একটা এপিআই এর মাধ্যমে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে আপনার আজকে যে ওয়েবিনারটা হইলো, তাই না, এখানে উদ্দেশ্য কি? আপনি তো একদিনে এপিআই বিল্ডিংটা শিখবেন না। উদ্দেশ্য হইলো আপনারা এখানে হয়তোবা অনেকেই ব্যাকএন্ড ডেভেলপার হইতে চান, রাইট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান, তাই না? সো আপনি যে হইতে পারছেন, মানে আপনি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে পারবেন, এটার এনসিওরিটি কোথায় পাবেন? এটার এনসিওরিটি হলো যে আপনি যখন এরকম একটা একটা ব্লক, একটা রিসোর্স, একটা ফিচার যখন আপনি এরকম প্রত্যেকটা এপিআই যখন আপনি নিজে তৈরি করতে পারবেন, বেসিকটা শিখার পরে নিজে যখন তৈরি করতে পারবেন, যখন আপনার তৈরি করা শেষ হবে, তখনই আপনি ধরে নিবেন আপনি এই ব্যাকএন্ডে ভালো কাজ করবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই কানেকশন না করতে পারবেন, এই কানেক্টিভিটি না বিল্ড করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে একটা দেখাই। আমরা রিসেন্টলি আমাদের কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হায়ার করতেছি আর কি। অলরেডি ইন্টারভিউ প্রসেস শেষ, মানে শেষের দিকে আর কি, মানে শর্ট লিস্টের দিকে চলতেছে। তো আমি যদি একটু আমাদের কোশ্চেনটা জাস্ট দেখাই। দেখেন এটা কিসের কোশ্চেন, আমরা সফটওয়্যার ডেভেলপার ইন্টার্ন হায়ার করতেছি সেটার কোশ্চেন। সবাই বুঝছেন? দেখতেছেন? হুম, দেখতেছেন? হ্যালো, জি ভাইয়া দেখতেছি। দেখেন আমি আমরা তাকে একটা সিনারিও দিচ্ছি।
এই কোশ্চেনটা ফাঁস করছি কারণ হলো যে অলরেডি টেস্টটা পাস হয়ে গেছে, ঠিক আছে, এবং এই কোশ্চেনটা মাল্টিপল টাইমস আসবে না, বাট এই প্যাটার্নে আসে আর কি, আমরা এই প্যাটার্নে দেই। তো দেখেন আমরা কি বলছি, একটা সিনারিও দিছি যে হ্যাজ এ শপ সেলিং ভেরিয়াস প্রোডাক্টস, তারপরে একটা একটা সিস্টেম বানাইতে হবে যেখানে আমি আমার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করার পরে অনেক কাস্টমার যেটা হয় যে ইনস্টলমেন্টে পেমেন্ট করে। যেমন আপনারা যদি আমাদের কোথাও কোনো কোর্স কিনেন, আমরা কিন্তু যাদের ফিনান্সিয়াল সমস্যা আছে তাদেরকে আমরা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি দেই। ফর এক্সাম্পল সে 2টা ইনস্টলমেন্টে পে করতে পারবে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হয়, ওই ইনস্টলমেন্টটা ট্র্যাক করতে হয় যে ফর এক্সাম্পল সে ফার্স্ট ইনস্টলমেন্টে 2,000 টাকা দিছে, নেক্সট ইনস্টলমেন্টে 1 মাস পরে দিবে, তো নেক্সট ইনস্টলমেন্টে সে আরো 3,000 টাকা দিবে। তার মানে এই ইনস্টলমেন্ট একটা সিস্টেম আমি তাকে বানাইতে বলছি। এখন দেখেন আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে তুমি যখন এপিআই এই যে ডিআরএফ অথবা ফাস্ট এপিআই তে ইমপ্লিমেন্ট করবা, যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টের বেশিরভাগ প্রজেক্ট হলো ডিআরএফ ফাস্ট এপিআই দিয়ে হয়, তো আমি তাকে বলে দিচ্ছি যে তুমি ডিআরএফ ফাস্ট এপিআই যে কোনো একটা ইউজ করতে পারো। তারপর আমি বলছি যে লাইক এই যে জিমেল বেস রেজিস্ট্রেশন রাখবা, ওটিপি ভেরিফিকেশন রাখবা ভায়া মেইল, তারপর ভ্যালিডেশন করতে ভুলো না। এই যে আমি আপনাদেরকে বলছি না যে যখন আমি একটা ইনসার্টের ভ্যালিড ওই এপিআই এর কাজটা দেখালাম, আমরা মাস্ট কি করি বলেন, ভ্যালিডেশন করি। তো আমরা কিন্তু ক্যান্ডিডেটের কাছ থেকে দেখি যে ও আসলে ভ্যালিডেশনটা পারে কিনা, ঠিক আছে। তারপরে কি করি, সাকসেস মেসেজ, তারপরে এরর মেসেজ সে শো করতে পারে কিনা। তারপরে কি করি, ডাটাগুলোকে টেবিলে নিয়ে আসা। এই যে দেখেন লাইভ সার্চ, পেজিনেশন। তার মানে দেখেন আমি কিন্তু আসলে তাকে কি টেস্ট করতেছি, সে এপিআই নিয়ে কতটুকু কাজ করছে। সবাই বুঝছেন? হ্যাঁ, সবাই বুঝছেন? হ্যালো, জি। মানে আমি তার টেস্টটা দেখতেছি, সে এপিআই নিয়ে কতটুকু চিন্তা করছে, কতটুকু কাজ করছে। যে কাজ করে নাই সে কখনো ধরেন যে এটা পারবে না। এবং এটা কিন্তু একদম খুবই কমন রিকোয়ারমেন্ট একজন ইন্টার্নের কাছ থেকে, ঠিক আছে। তারপর ধরেন যে আমি তাকে সাবমিট কি করতে বলছি, আমি তাকে ডাটাবেস ডিজাইন সাবমিট করতে বলছি, ঠিক আছে। আমি তাকে বলছি যে পোস্টম্যান, অনেকে মানে অনেক স্টুডেন্ট তো সোয়াগার নিয়ে বেশি কাজ করে নাই। সোয়াগারটা দেখা যায় যে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, পোস্টম্যানও হয়। তো মোস্ট অফ দা স্টুডেন্ট দেখা যায় যে পোস্টম্যানের সাথে ফেমিলিয়ার, এই জন্য আমরা সোয়াগারটা লিখি নাই। তো আমরা কি বলছি যে তুমি অবশ্যই পোস্টম্যান এপিআই ডকুমেন্টেশন সাবমিট করবা। তারপরে কি গিট, তারপরে হলো তুমি একটা সার্ভারে ডিপ্লয় করবা, ঠিক আছে। তো আপনি যে কোনো, যেহেতু আমি ব্যাক এন্ড ডেভেলপার নিচ্ছি, তো আমি ফ্রন্ট এন্ড কি করতেছে এটা নিয়ে বেশি অরি না, আমি বলছি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারো, ঠিক আছে। তার মানে দেখেন যে এটার জন্য আমরা সময় দিছি 1 সপ্তাহ, ঠিক আছে। তার মানে দেখেন যে আপনি যদি আসলেই ধরেন যে ব্যাক এন্ড ডেভেলপার হইতে চান, আপনার এন্ড গোল থাকবে আপনি যেন এরকম ভাবে এপিআই বানাইতে পারেন, রেস্ট এপিআই নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন? তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা আমরা প্ল্যান করছিলাম যে একজন নিব, ঠিক আছে, বাট এখন দেখা যাচ্ছে যে কয়েকজন ভালো করছে, হইতেও পারে যে আমরা মাল্টিপল পজিশন নিতে পারি, ঠিক আছে। এখন আমাদের সম্পর্কে বলি, আমরা innovativeSkillsBD.com। তো আপনি যদি আমাদের সম্পর্কে জানতে চান, আমরা বিশেষ করে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কাজ করি। লাইক আমাদের সমস্ত মানে লাইক 90% কোর্স হলো পাইথন সেন্ট্রিক, ঠিক আছে, আমাদের ক্যাটাগরিটা আর কি। কারণ কি আমরা পাইথনের স্পেশালিস্ট। সো আপনি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, প্রবলেম সলভিং, বাট এটার জন্য আপনার প্রি রিকুইজিট নলেজ লাগবে। আপনি যদি একদম বেসিক থেকে শুরু করতে চান তাহলে এই কোর্সটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ধরেন যে আপনার, আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে। সো দেখেন এখানে আমরা পাইথন ফান্ডামেন্টালস, ওয়েব ডিজাইন ফান্ডামেন্টালস, জাভাস্ক্রিপ্ট, ডাটাবেস ডিজাইন, এসকিউএল, নো এসকিউএল, ফ্লাক্স, জ্যাঙ্গো, ডিআরএফ, ফাস্ট এপিআই, সিআইসিডি পাইপলাইন, এআই মডিউল ইন্টিগ্রেশন, ডিপ্লয়মেন্ট। এখন দেখেন ফাইনালি কিন্তু আমরা যেটা করি, আমরা আমাদের স্টুডেন্টদের এই যে ব্যাচ 8 থেকে ফিগমা দেই। কি দেই বলেন? হ্যাঁ, ফিগমা। সবাই কি ফিগমা সম্পর্কে জানেন?
ফিগমা সম্পর্কে জানেন তো সবাই, তাই না? ফিগমা মানে হলো আমরা একটা প্রোটোটাইপ দিয়ে দিই, ঠিক আছে? তো ওই প্রোটোটাইপ দেখে দেখে কি করে, ওই প্রোটোটাইপ দেখে দেখে সে ফ্রন্ট এন্ড ডিজাইন করে, এপিআই ডিজাইন করে। তার মানে কি একটা রিয়েল ইন্ডাস্ট্রি, যেহেতু আমরা ক্লায়েন্টের সাথে কাজ করি, আমাদের স্টুডেন্টদেরকে আসলে ওভাবে তৈরি করতে হয়। এবং একটু আগে যে আমি আপনাদের কোশ্চেন দেখাইছি, আমি জানি আমাদের স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করছে তারা অনেক ভালো করবে এবং তারা ভালো করছেও, ঠিক আছে? কারণ কি তাদেরকে আমরা এই বিষয়টা একদম ধরে ধরে দেখাই যে ফিগমা টু এপিআই কিভাবে করবেন, ফিগমা টু ফ্রন্ট এন্ড কিভাবে করবেন, এভাবে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট গুলো দেখাই। তো এটা আমাদের আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ শুরু হবে। আপনি যদি মেশিন লার্নিং এ ইন্টারেস্ট থাকেন, আপনি যদি অলরেডি পাইথন জানেন, বাট আপনার ইচ্ছা হলো যে আপনি ব্যাকএন্ডও জানেন, বাট আপনার ইচ্ছা হলো যে আপনি মেশিন লার্নিং এক্সপ্লোর করবেন, তো আমাদের এখানে ধরেন যে দুইটা অ্যাডভান্স কোর্স আছে আর কি। তো কম্পিউটার ভিশনের জন্য একটা, আপনি যদি ইমেজ ভিডিও নিয়ে কাজ করতে চান কম্পিউটার ভিশন, এনএলপি নিয়ে কাজ করতে চাইলে এনএলপি। আর আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হলো যে আরেকটা ভাগ আছে, সেটা হলো সফটওয়্যার পার্ট, ঠিক আছে? তো আমরা 7টা দেশের সাথে কাজ করি। রিসেন্টলি ডেনমার্ক আর হলো সৌদি আরব অ্যাড হয়েছে, ঠিক আছে? এটা এখন এখানে অ্যাড করা হয় নাই। তো আমরা রিসেন্টলি তাদের প্রজেক্ট করছি, আমি যদি দেখাই। সো এটা হলো একটা আহ, একটা এআই প্রজেক্ট, ঠিক আছে? এটা পুরোটা আমাদেরই ডেভেলপ করা। আচ্ছা, বাংলাদেশ থেকে। সো এটা হলো কি, তারা যেটা করে যে তাদের কোম্পানিতে হায়ার করার সময় এমপ্লয়ীদের পার্সোনালিটি চেক করে, কথা বুঝছেন? পার্সোনালিটি, ওকে? তো সে আসলে ক্রিয়েটিভ কিনা, ফর এক্সাম্পল তাদের গ্রাফিক ডিজাইনার দরকার, ঠিক আছে? তো তারা চেক করে যে সে ক্রিয়েটিভ কিনা। তো এই ক্রিয়েটিভ করার জন্য তারা কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করে, ঠিক আছে? তো ধরেন যে সে ক্রিটিক্যাল কোশ্চেনে অ্যান্সার গুলো দেয়, তো আমি যদি দিতে থাকি, তো এখানে কিন্তু আমাদের মেশিন লার্নিং, ব্যাক এন্ডে মেশিন লার্নিং আছে আর কি। তো এটা আমরা ফার্স্ট এপিআই দিয়ে বিল্ড করছি, আর ফ্রন্ট এন্ডে ভ্যানিলা জেএস। আচ্ছা, এখানে ট্রান্সলেটর ইউজ করা হয়েছে, তো দ্যাটস ওয়াই এই যে এরকম হচ্ছে আর কি। বাই ডিফল্ট ডেনমার্ক থাকে, আর এখন আমি ইংলিশে দেখাচ্ছি। কতগুলো যে কোশ্চেন আমি নিজেও ভুলে গেছি। তো দেখেন, আমি কোন পার্সোনালিটি মানুষ। আমি হলো এক্সট্রা ভার্সন 30%, ইন্ট্রোভার্ট 70%, সেন্সিং অ্যাবিলিটি আমার 60% আছে। এবং এই যে এই রেজাল্টটা কিন্তু আমার এআই দিচ্ছে, ঠিক আছে? তো আমরা একটা এলএলএম মডেল ইউজ করছি ব্যাকএন্ডে, ওপেন এআই এর। তো এটাও কিন্তু একটা এপিআই, ঠিক আছে? তো এটাকে ফাইন টিউন করে আমরা কাজ করে এখানে কাজ করছি, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এটা মানে আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে আমাদের আরেকটা পার্ট আছে যেখানে আমরা আমাদের টিম আছে, সফটওয়্যার টিম আছে, যেখানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, স্যাস সলিউশন, আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে, ওকে? তাই এগুলো আমাদের বেশ কিছু প্রজেক্ট। তো বেসিক্যালি আপনি যখন আমাদের কমিউনিটিতে জয়েন করবেন, আপনি একটা রিয়েল লাইফ টেস্ট পাবেন, এবং আমাদের পাশাপাশি হলো আমাদের জব গাইডেন্স গ্রুপ আছে, ঠিক আছে? তো জব গাইডেন্স গ্রুপে কিন্তু আমরা অলওয়েজ এগুলা নিয়ে কথাবার্তা বলি, মানুষকে হেল্প করি, ঠিক আছে? এই আমি যদি আপনাকে বলি যে সকালবেলা আমি বলতেছিলাম যে কোরিয়ান একটা কোম্পানিতে
এই যে বাংলাদেশে কোরিয়ান একটা কোম্পানিতে কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার নিচ্ছে, ইন্টারনাল রিক্রুটমেন্ট, আমার কাছে সিভি চাইছে, মানে ওই ওখানকার যে টেক টিমের হেড আমার কাছে সিভি চাইছে। সো মেডিকেল ইমেজ কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে ভালো। সো আমাদের যেহেতু আমাদের কম্পিউটার ভিশনের ব্যাচের স্টুডেন্ট আছে, তো তাদের মধ্যে কয়েকজনের সিভি আমরা করতেছি, ফরওয়ার্ড করে দিব। এর মধ্যে কয়েকজন ইনবক্স করছে, তাদেরটা চেক করে ইনশাআল্লাহ ফরওয়ার্ড করে দিব। সেভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা জব গাইডেন্স সাপোর্ট দিয়ে থাকি। ওকে, আপনি যদি ধরেন যে একটা কমিউনিটির আন্ডারে থেকে ওকে আপনি কাজ শিখতে চান অথবা একটা কমিউনিটির সাথে থাকতে চান, ইনশাআল্লাহ ইনোভেটিভ স্কিলস আপনার জন্য গুড চয়েস হবে। এখানে অনেক এক্সপার্টিজ আছে এবং আমাদের ধরেন যে বাইরের অনেক ভালো ভালো কোম্পানির সাথে কোলাবোরেশন আছে ইনশাআল্লাহ। সেটাই আর কি। তো এখন আমি ইনশাআল্লাহ কোশ্চেন অ্যান্সারে চলে যাব। তো আমি ওয়ান বাই ওয়ান আমাকে কোশ্চেন করতে পারেন। ভাই ওই যে এপিআই রেস্ট এপিআই একটু কাইন্ডলি আবার একটু ব্রিফলি বলবেন। রেস্ট এপিআই এর মেইন জিনিস হলো ওই যে 5টা মেথড, ঠিক আছে? মানে রেস্ট এপিআই কিভাবে কাজ করে, এসটিডিপি মেথডের মাধ্যমে। কিসের মাধ্যমে? এসটিডিপি। তো এসটিডিপি এর মেথডটা কয় ধরনের আছে? 5টা। একটা কি কি বলেন? পোস্ট, আরেকটা হলো গেট, গেট, তারপরে হলো পুট, প্যাচ, ডিলেট, তাই না? এখন তারপর এই মেথড গুলো দিয়ে আপনি কি করতেছেন, আরো কিছু অপারেশন হ্যান্ডেল করবেন, সার্চ অপারেশন হ্যান্ডেল করবেন, ঠিক আছে? তারপরে ধরেন যে আপনি পেজিনেশন অপারেশন হ্যান্ডেল করবেন, আপনি তারপর অথেন্টিকেশন হ্যান্ডেল করবেন, অথরাইজেশন হ্যান্ডেল করবেন, ঠিক আছে? বাট আপনি ঘুরে ঘুরে দেখবেন যে এই 5 ধরনের এইচটিটিপি মেথডই আপনি ইউজ করতেছেন। দ্যাটস ওয়াই এটা কি বলতেছে, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। মানে কি ট্রান্সফার কেন বলতেছে? ওই যে আপনি এইচটিটিপি মেথড ইউজ করতেছেন, এইচটিটিপি মেথড কি? একটা ট্রান্সফার প্রোটোকল। কথা বুঝছেন? ওকে। আবার যখন আপনি এস লাগাই দিচ্ছেন, এস মানে সিকিউরিটি, ঠিক আছে? তো এস এর জন্য ওইটা আমরা কি করি, যে আমরা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করি আমাদের সার্ভারে, ঠিক আছে? তো তখন এটা কি হয়, এইচটিটিপি থেকে এইচটিটিপিএস হয়ে যায়, সিকিউর হয়ে যায়। বুঝছেন জি তানভীর? ওকে। সো আর কারো কোনো কোশ্চেন করতে পারেন? এনি কোশ্চেন? হ্যাঁ, জুনায়েদ ভাই করতে পারেন। জুনায়েদ না বিন ইলিয়াস খান। ওকে। সো ওয়েবিনারটা কেমন লাগলো আপনাদের? খুবই ভালো, অনেক কিছু জানলাম। বাকিরা? ওকে, না, ভালোই লাগছে। অনেক কিছু জানতে পারলাম। ওকে। তো এখন কি করবেন, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আপনি কোথাও কোথাও কোর্স করেন অথবা না করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে কিন্তু সেলফ স্টাডি করতেই হবে, বুঝছেন? ঠিক আছে, সেলফ স্টাডি করতে হবে এবং কারো মেন্টরশিপে থাকবেন। যেমন আমার লাইফের মেন্টর কিন্তু মানে এই প্রোগ্রামিং সেক্টরে 2জন, ঠিক আছে? একটা হলো আমার ফ্রেন্ড আছে, নাম হলো বাবর, ঠিক আছে? সে, আরেকজন হলো ফাহিম ভাই, ঠিক আছে? তো এই 2জন কিন্তু আমার প্রোগ্রামিং জগতের আর কি মেন্টর। কথা বুঝছেন? তা আমার ধরেন যে এখনো আমার এখন তো দেখা যায় যে ম্যানেজমেন্টে চলে গেছি, হায়ার লেভেলে কাজ বেশি হয়। বাট যখন কাজ করতাম দেখা যেত যে আমি সব সময় তাদের সাথে কনসাল্ট করতাম টেকনিক্যাল যে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে? এবং অনেক সময় তাদের বাসায় যেতাম, বাসায় গিয়ে থাকতাম, ঠিক আছে? তো কারো গাইডেন্সে থাকলে যেটা হয়েছে, আপনার ফ্রাস্ট্রেশন লেভেলটা কমে যাবে, বুঝছেন? মানে কারণ কি, এই যে প্রোগ্রামিং, এই যে প্রোগ্রামিং জিনিসটা, এই যে লার্নিং প্রসেসটা কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেশন চলে আসে। কারণ কি আপনার আশেপাশে দেখা যাচ্ছে যে জব হয়ে যাচ্ছে, এই হয়েছে, সে হয়েছে, আপনি মন মতো সফটওয়্যার বানাইতে পারতেছেন না, আপনি প্রোগ্রাম লিখতেছেন, খালি এরর খান, ডিফারেন্ট টাইপস অফ ফ্রাস্ট্রেশন থাকে। তো তখন যদি আপনি কারো গাইডেন্সে থাকেন, মেন্টরশিপে থাকেন, তখন যেটা হয় যে ওই ফ্রাস্ট্রেশন গুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। আর এটাকে একটা ডেডলাইন সেট করা। ডেডলাইন সেট মানে আমি নেক্সট 6 মাসের ভিতরে এই জায়গায় যেতে চাই, আমি নেক্সট 1 মাসের ভিতরে আমি এই মাইলস্টোনটা অ্যাচিভ করতে চাই, আমি নেক্সট 2 মাসের ভিতরে আমি এই কাজটা করতে চাই। এরকম ছোট ছোট ডেডলাইন মিট করে করে আপনাকে আগাইতে হবে, বুঝতে পারছেন? ওকে। আর অবশ্যই প্রোগ্রামিং করতে হবে, প্রোগ্রামিং করতে হবে, প্রোগ্রামিং করতে হবে।
আপনি যদি না করেন, আপনি যতই দেখেন আপনি ভালো করবেন না, আপনাকে করতে হবে। আপনি প্রতিদিন দরকার হলে প্রথমে শুরু করেন আধা ঘন্টা দিয়ে, ঠিক আছে, তারপরে আপনি 40 মিনিট যান, তারপরে 50, এভাবে আস্তে আস্তে বাড়ান, বাট প্রতিদিন একটা কনসিস্টেন্ট বজায় রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? ভাইয়া আমি একটা জিনিস বলতে চাইতেছি যে এই যে জিনিসগুলো দেখাইলেন আর কি, ওই যে আপনার প্রজেক্টে যে আমরা একটা টেবিলে ডাটা ইনসার্ট করতেছি, ওই টেবিল থেকে ডাটা নিয়ে আসতেছি গেট, পোস্ট বা পুট মেথডে, এগুলা যে আমরা হচ্ছে এই কি বলে যখন পিএইচপি দিয়ে কাজ করি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, গোল্যাং বা কি বলে পাইথন, যে Django। যে ল্যাঙ্গুয়েজে কাজ করি আমরা, ওই ল্যাঙ্গুয়েজে কাজ করার সময় যে সিস্টেমটা ব্যবহার করি ওটাও তো এক ধরনের এপিআই সিস্টেম কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কি হচ্ছে কনসেপ্টটা এক একটা ফ্রেমওয়ার্কে এক একভাবে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। তো জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করি। তো ওখানে আমরা অনেকভাবে করা যায়, যেমন কেউ ভিউ সেট ইউজ করে। সো ভিউ সেট যখন ইউজ করবেন, আপনার ভিউ সেটে আলাদা করে লেখা লাগে না, এই যে ইনসার্ট করছি, অমুক করছি, তমুক করছি। সো ডিফল্ট অপারেশন গুলা ভিউ সেট করে ফেলে, বুঝছেন। বাট ইন্টারনালি তো আপনার এই কাজগুলো হচ্ছে, ঠিক আছে। তো আপনার যখন কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তখন কি হবে যে আপনি জ্যাঙ্গোতেও কাজ করতে পারবেন, আপনি লারাভেলেও কাজ করতে পারবেন। কারণ কি, আপনার কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ, সবসময় আপনি সেম ল্যাঙ্গুয়েজে থাকবেন এটা কোনো গ্যারান্টি নাই, খুবই রেয়ার। আপনি আজকে একটা কোম্পানিতে ঢুকছেন, হয়তোবা জ্যাঙ্গো ডেভেলপার হিসেবে ঢুকছেন, প্রথম 2 বছর হয়তোবা জ্যাঙ্গো প্রজেক্ট হইতেও পারে যে ডিমান্ড চেঞ্জ হয়েছে, মানুষ এখন আর জ্যাঙ্গো অ্যাপ বানায় না, মানুষ এখন গোতে চলে যাচ্ছে মনে করেন। তো ডিমান্ড চেঞ্জ হয় না, বলেন, ডিমান্ড তো চেঞ্জ হয়, রাইট? হ্যাঁ, ডিমান্ড তো চেঞ্জ হবে, কারণ হচ্ছে সবাই তো আর এক ধরনের এই ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করবে না। যেমন দেখেন, আগে যে কোয়েরি ইউজ হতো, তাই না, এখনো হয় কিছু জায়গায়, ভালোই হয়। কিন্তু এখন কি হচ্ছে, অ্যাডভান্স লাইব্রেরি গুলো ইউজ হচ্ছে, নেক্সট জেএস ইউজ হচ্ছে, রিয়েক্ট জেএস ইউজ হচ্ছে, তাই না। আমাকে এখন তো যে কোয়েরি, এখন যদি আমি আপনাকে বলি, বেশিরভাগ রিকোয়ারমেন্ট দেখবেন ভাই নেক্সট জেএস দিয়ে বানায় দিয়েন। এখন কি কেউ আপনাকে বলে ভাই যে কোয়েরি দিয়ে বানান? বলবে না না না, কিন্তু। এরকম নাই। তার মানে এখন যদি আপনি বলেন যে ভাই আমি যে কোয়েরি পারি, আমি নেক্সট জেএস পারি না, হবে না। তাহলে কি আপনি সাস্টেইন করতে পারবেন? পারবেন না। না, আমি মার্কেট লেভেলে তো আর টিকে থাকতে পারবো না। পারবেন না। এটার জন্যই কনসেপ্টটা ক্লিয়ার। আর যে আমরা যে আজকে যেটা বলছি, আজকে কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক ওরিয়েন্টেড কথা বলি নাই, কথা বুঝছেন, যে এই না না, ফ্রেমওয়ার্ক। কারণ কেন বলি নাই, কারণ কনসেপ্টটা যখন আপনার মাথায় চলে আসবে, তখন আপনি দেখবেন যে আচ্ছা দেখি তো এই লারাভেলে রেস্ট এপিআইটা কিভাবে ইমপ্লিমেন্ট করে। আচ্ছা লারাভেলে ইমপ্লিমেন্ট করা শিখছে, আচ্ছা দেখি তো জ্যাঙ্গোতে কিভাবে করে। তাহলে এইভাবে কি করবেন, এইভাবে আসলে আপনি খুব দ্রুত আর কি একটা ফ্রেমওয়ার্কে ট্রান্সফার হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছেন সীমান্ত ভাই? জি ভাই। না, আমি হচ্ছে ওই পিএইচপি দিয়ে আমার একটা প্রজেক্ট অলরেডি সার্ভারে চলতেছে আর কি, আমি কাজ করছি। আর হচ্ছে রিসেন্টলি লারাবেল নিয়ে কাজ করতেছি, যে লারাবেলের ক্রুড অপারেশন যেটা, এটা কমপ্লিট হয়েছে। এখন আর কি লারাবেলে একটা প্রজেক্ট করার পরিকল্পনা চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা। সো অনেকে জিজ্ঞেস করলো যে রোড ম্যাপের লিঙ্কটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। ওইটা খুব সুন্দর, ওইটা ধরো যদি আঁকান ভালো হবে, ওই যে এই যে এটা আর কি, যেটা আমি দেখাইছিলাম প্রথমে। তো ওকে, এটাই আজকে তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ। তো আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন, আমাদের কোঅর্ডিনেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। তো ইন্টারেস্ট থাকলে অবশ্যই আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।